গণমাধ্যম বলেন, মহিউদ্দিন ভাইয়ের মতো লোক তিনি কলাম লিখছেন প্রথম আলোতে যে আওয়ামী লীগ কি দেশে ফেরত আসতে চায়। মানে কলাম যখন লেখা হচ্ছে তার মানে এই ধরনের একটা বিষয় আছে। সেটি কি আসলেই আওয়ামী লীগের নিজস্ব শক্তিতে নাকি অন্য কিছু? বাস্তবতায় ফিরে আসেন। মূল ব্যাপার হলো এদেশে মানুষ অন অ্যাভারেজে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বিএনপিরও প্রায় সমসংখ্যক। ক্ষমতায় যারা থাকে তাদের 1% 2% বেশি থাকে, বাকিগুলো অন্যান্য ছোট ছোট দল। এখন এই যে 6 কোটি মানুষ, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় 7.5 কোটি বাঙালি ছিল, তো এখন 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। এর মধ্যে কয়জন মানুষ পালিয়ে গেছে, কয়জন মানুষ জেলে আছে? জেলে বড় জোর 1010 আছে সর্বোচ্চ। পালিয়ে গেছে সকলে, আমরা তাদেরকে চিনি, নট মোর দ্যান 1000। 1000-এর বেশি মানুষ পালিয়ে যায়নি। তো বাকি লোকগুলো কোথায়? আমাদের এই সমাজে আছে। তো এখন আপনি আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ বলতে কি আপনি শুধু শেখ হাসিনাকে বোঝান, শেখ রেহানাকে বোঝান, বা আওয়ামী লীগ বলতে কি সালমান এফ রহমান বা আনিসুল হককে বোঝান? একটা বিশাল শ্রেণীর মানুষ। কঠিন বাস্তবতা হলো আজকের দিন পর্যন্ত টুল ডেজ আমি এখানে বসে বলছি, যদি সরকারের সাহস থাকে, এনি বডি অফ দ্য গভর্নমেন্ট দে ক্যান চ্যালেঞ্জ মি। আমাদের ব্যবসা বাণিজ্য 60%, মোর দ্যান 60% আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। প্রয়োজনে তারা বিএনপির লোকজনকে ম্যানেজ করেছে, ঘুষ দিয়েছে, হায়ার করেছে, কমিশন দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকজন। সরকারি টেন্ডার বাণিজ্য, তারপরে চাঁদাবাজি, যা কিছু আছে, মূল যে নিয়ন্ত্রণ চাবিকাঠি আওয়ামী লীগের লোকের হাতে 80%। জামাত, এনসিপি বা বিএনপির যারা লোক আছে তারা সরও খাতে পারছে না, ছানাও খেতে পারছে না। ওখান থেকে যে একটু চনা চনা বের হয় না, চুকা চুকা, ওইগুলো খাচ্ছে। এখন আওয়ামী লীগ গেল কোথায়? প্রশাসনের কথা চিন্তা করেন। হায়েস্ট প্রশাসনে 20 লাখ লোক আছে। 17 বছর ধরে তারা যে টায়ারগুলো গড়ে তুলেছে, সব জায়গাতে কয়জন লোককে পরিবর্তন করতে পেরেছেন? তারা উপরে উপরে সবাই বলতেছে, কয়েকদিন আগে বলতে ইনকিলাব জিন্দাবাদ, জামাত জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, এখন বলে তারেক জিয়া জিন্দাবাদ, আর পিছনে পিছনে বলে ইয়া আল্লাহ শেখ হাসিনাকে ফেরত এনে দাও, আমার মা, আমার জননী, তারা ছাড়া বাঁচবো না। এই হলো আমলাতন্ত্রের অবস্থা। তলে তলে সবগুলোর দেখুন ফাইলে আটকে দিচ্ছে। এখন সেখানে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসবে, লজ্জা করে। আর আওয়ামী লীগ কী লজ্জা? আওয়ামী লীগ তো গর্ব অনুভব করে, যারা গেছে, যারা আপনি দেখেন তো কারাগারে আছে, এই যে বাইরে আনে, যতটুকু চেহারা দেখে আপনার কি মনে হয় তারা কি অসুখে আছে? প্রত্যেক জনের চেহারা ভালো হয়ে গেছে, সবার মুখে হাসি খুশি, শরীরে যথেষ্ট মেদ, গায়ের রং ফর্সা হয়ে গেছে। জেলখানাতে যারা গেছে, একজনের আপনি দীপুমণি বলেন, সালমান এফ রহমান বলেন, তার শাহজাহান খান বলেন, যেই সমস্ত লোকজন দেখেন, মানে একজন লোককে আপনি দেখেন তো তার মধ্যে হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা কোনো কিছু আছে কিনা? কাজেই আপনি কোথায়, আপনি ওখানে গিয়ে দেখেন তো শেখ হাসিনা যে সমস্ত অডিও, যদি ওগুলো এআই নির্মিত না হয়, বাংলাদেশে বসে প্রধানমন্ত্রী হিসেবে সে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে, জাতির সামনে বা পার্লামেন্টে বসে যেভাবে খিস্তি খেউর তিনি করতেন, আপনার এখন তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে সে বুড়ো হয়ে গেছে? তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে তার কথা এলোমেলো হয়ে গেছে? আরও মনে হয় বেশি প্রফেশনাল, বেশি সাহসী এবং ওভার কনফিডেন্ট। তো এই যে জিনিসগুলো আছে, অন্যান্য যারা আছেন, কয়েকদিন আমি একটু দেখছিলাম যে ওদের একটু 4-5 জন অডিও দিত না, শুধু অডিও দিত, ভিডিও দিত না, কথাবার্তা বলতে। এখন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে, ইনক্লুডিং আমি তো ওবায়দুল কাদের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। সে কয়েকদিন আগে দেখতাম কয়েকটা টেলিভিশনে, তার চেহারা এসে আগের জৌলুস ফিরে আসছে। ওবায়দুল কাদের, হ্যাঁ, অসাধারণ, তার চেহারা সুন্দর হয়ে গেছে, চুলের স্টাইল ভালো হয়েছে, গায়ের মধ্যে চামড়া, যে গলার মধ্যে যে ভাঁজটা ছিল ওটা নাই, এখন একটু নাই। আপনি কি কোথায় আছেন? আপনি বোকার স্বর্গে আছেন এখন পর্যন্ত। যেদিন আওয়ামী লীগ ওই যে কলকাতাতে আছে, দিল্লিতে, আপনি দিল্লিতে শেখ হাসিনার অবস্থানটা চিন্তা করেন। তিনি যেভাবে আছেন বেটার দেন সোনিয়া গান্ধী। তিনি দিল্লিতে যেভাবে আছেন, এই মুহূর্তে ভারতের 2জন স্টেট গেস্ট আসছে যাদেরকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় ভারত রেখেছে। একজন হলো দালাই লামা, আরেকজন হলো শেখ হাসিনা। এই দুজনকে তারা একেবারে একজন রাষ্ট্রপ্রধান যেভাবে তাদের দেশে থাকে সেভাবে তাকে রেখেছে। তো ওখানে বলেন আপনাকে যদি রাখতো, আমাকে রাখতো, আমি কি অসুখী হতাম? আমি কি, তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, উনি পাবে পাবে ঘুরে বেড়াতেন, ছোটটা বাসা ভাড়া করে থাকতেন, ওনার কত কষ্ট। ওনাকে যদি বাকিংহাম প্যালেসে রাখা হতো, ওনাকে যদি উইন্ডসর ক্যাসেলে রাখা হতো, ওনাকে যদি ফুল টাইম, বড় সংকট না রনি ভাই? যদি মানে শেখ হাসিনাকে ইন্ডিয়া একটা রাষ্ট্রপ্রধানের মর্যাদায় রেখে দেয়, সবাই বলছেন যে শেখ হাসিনা
অন্তত পক্ষে এমন সময় দেশে আসবেন না যে তিনি সরাসরি এসে জেলখানায় যাবেন অথবা মানে ফাঁসির মঞ্চ তাকে ফেস করতে হবে। না এখানে তো আপনার কাছে কি মনে হয় যে ওই সুখ ছিলেন এখানে আসবেন? না সেটাই কি আওয়ামী লীগের দেশে ফেরার বড় বন্ধ কথা নয়? এটা আওয়ামী লীগের সমস্যা নিয়ে আমরা চিন্তা কেন করছি? ইট মিনস উই আর ওয়ারিড। আওয়ামী লীগ আমার নিঃসন্দেহে ওরিড। আমরা যখন ওরিড এই কারণে যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ফেরত আসবার যে চেষ্টা করছে সেই জায়গাটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আগের জায়গাটাই আছে, আগের চেয়ে বেটার অবস্থায় আছে। আগের চেয়ে আরো জেদি, আরো রাগী, আরো বিক্ষুব্ধ, আরো হিংসুটে, আরো অত্যাচারী। আগের বার এসে সালাউদ্দিন সাহেবকে ওইবার যখন পাঠিয়েছিল, এবার বললো যে এবার আর নর্মালভাবে পাঠাবো না, এবার আমি প্যাকেট করে পাঠাবো। আগেবার আমি যেই কটা গুম করেছি আমার ভুল হয়েছে, গুম আরো বেশি করে করা উচিত ছিল। আপনি চিন্তা করেন তাদের মধ্যে যে প্রতিশোধী স্পৃহা, তাদের মধ্যে যে রাগত ভাব, তাদের মধ্যে যে দাঙ্গা বাজানোর চেষ্টা, সেটা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি আছে প্রত্যেকটা লোক। তা আপনি এটাকে নিয়ে যে আমরা আলোচনা করছি আমাদের ভয় হচ্ছে, আমরা আতঙ্কিত। আর আমরা যদি তাদেরকে নিয়ে আলোচনাই নাই করতাম, ইফ উই আর কনফিডেন্ট যে আমরা জামাতকে নিয়ে খুব খুশি, জামাত বিরোধী দল 78টা আসন পেয়েছে, যারা সংসদে যেতে পারেনি আমরাও খুব খুশি, বাইরে একটা রাজনৈতিক পরিবেশ আছে, যারা সরকারে আছে তারাও খুব খুশি, সুন্দরভাবে তারা দেশ চালাচ্ছে, তাহলে আমাদের আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার দরকার নেই। আমরা কেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? যখন আমরা আলোচনা করছি নিজের অজান্তে, সাবকনসিয়াস মাইন্ড যেটা, সে নিজের অজান্তে আমরা বুঝিয়ে দিচ্ছি মানুষকে আমরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছি। যেভাবে হোক না কেন প্রত্যেকটা রাজনৈতিক দল এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছে আওয়ামী লীগকে। জামাত এখন বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, বিএনপি এখন জামাতকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, এনসিপি একটু ভয় পাচ্ছে না জামাতকে, তারেক রহমান সাহেবকে একটু ভয় পাচ্ছে না। তারা ভয় পাচ্ছে যদি হাসিনা আসে তাহলে মগো কি হবে, বরিশালের ভাষায়, বুঝতে পারছেন? আমারও এখন কি হবে যদি হাসিনা চলে আসে, কিডনির অবস্থা কি হবে, হার্টের বাল্বের অবস্থা কি হবে, এই সমস্ত চিন্তা তারা করতেছে। হোয়াট ডাজ ইট মিন? আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগের উপস্থিতি, আপনি যখন একটা মানুষ প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থেকে তাকে আপনি ভয় পান, সেটা আপনার একটা লিমিট আছে। কিন্তু যে প্রেজেন্ট নেই, ধারের কাছে নেই, যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অথচ আপনি তাকে ভয় পাচ্ছেন, এই যে কত ভয়, এই যে ভয় যারা পাচ্ছে, বিশ্বাস করেন তারা কেউ ঘুমাতে পারছে না। তাদের অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, তাদের অনেকের হাঁটুতে প্রবলেম, অনেকের শরীরের মধ্যে গিটাই বলে। আপনার কাছে কি মনে হয় আসলেই মানে সম্ভব বাংলাদেশে আওয়ামী লীগ আবার আগের হিংস্রতা নিয়ে ফেরত আসার? প্রথমত যদি মানে আমরা তো সব কথাই যদি বলছি, যদি ফিরে আসে তাহলে তারা শতভাগ নিশ্চিত হয়ে ফিরে আসবে যে আগের প্রতিটা জিনিস প্রতিশোধ নেওয়ার মতো শক্তি অর্জন করে তারা আসবে, আদারওয়াইজ তারা আসতেই পারবে না। বোঝার চেষ্টা করুন এখানে বাংলাদেশে তাহলে সংখ্যাটা কেন? মঞ্জুর শুনি। হ্যাঁ শুনে মঞ্জুর আসলে সংখ্যাটা কেন, এই আলোচনাটা কেন এখন? মানে আপনারা তো রাজনীতি করেন, আপনারা তো এটা ভালোভাবে চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই। না, আলোচনা ধরেন আলোচনা থাকা মানে এটা না, যেটা রনি ভাই যেভাবে বলছেন, রনি ভাই তো আসলে অনেক হিউমার দিয়ে কথা বলেন, প্রকৃত মেসেজটা নিয়ে একটু কঠিন কখনো কখনো। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ একটা বাস্তবতা, বাংলাদেশের রাজনীতিতে সে ক্ষমতায় ছিল, 3 বার সে ক্ষমতায় ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল। সুতরাং আপনি হঠাৎ করে আওয়ামী লীগ তার চেতনা, তার রাজনীতি উধাও হয়ে যাবে বিষয়টা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ বিদ্যমান। কী হিসাবে বিদ্যমান? প্রথম কথা হচ্ছে যে খুনি, লুটপাটকারী, দেশের গণতন্ত্র ধ্বংসকারী, নির্বাচন ব্যবস্থা বিনষ্টকারী হিসেবে একটা অংশের কাছে সে বিদ্যমান। আমরা যদি ভাগ করি বাংলাদেশের এই যেটা উনি বলেছেন যে 6 কোটি, আমরা যদি ভাগ করে 6 কোটি ধরে নিলাম, রনি ভাইয়ের যেহেতু পুরানো দল একটু প্রেম ভালো আছে, তাহলে 6 কোটি যদি আপনি বাদ দেন, তাহলে বাকি যে 14 কোটি মানুষ, এই 14 কোটি মানুষের কাছে আওয়ামী লীগ কি হিসেবে বিদ্যমান? আওয়ামী লীগ উনি যেটা বলছেন, ওনার কথা আমি ধরে নিলাম, ধরেন ভয়, ভীতি, নানা কথা, তার মানে এক ধরনের ভয় হোক, ঘৃণা হোক, খুনি হোক, লুটপাটকারী হোক, একটা ইমেজ হিসাবে আছে। এখন এই ইমেজটা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, এটা তো একটা রাজনৈতিক দল, মনে রাখতে হবে। রাজনৈতিক দলের মূল ভিত্তি হচ্ছে তার পলিটিক্যাল যে প্রপোজিশন বা তার যে নৈতিক ভিত্তি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ফ্যাসিস্ট হিসেবে আপনি যখন বিদ্যমান, তখন আপনাকে মনে রাখতে হবে দেশের বেশিরভাগ মানুষ আপনার বিরুদ্ধে। যেমন আপনি যদি এবার দেখেন যে এবারে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে বা 60-65% মানুষ ভোট দিয়েছে, তাহলে এই অধিকাংশ যে 60-65% মানুষ, হ্যাঁ, তারা কিন্তু আওয়ামী লীগের এই অ্যাবসেন্সটাকে, আওয়ামী লীগ যে নির্বাচনে নাই, তারা কিন্তু এটা মেনে নিয়েছে। ঠিক আছে, এখানে যদি আওয়ামী লীগের লোককে কেউ ভোট দিয়ে থাকে, সেও ধরে নিয়েছে যে না, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে আর প্রাসঙ্গিক না। বাংলাদেশে আওয়ামী লীগ তখনই প্রাসঙ্গিক হবে যখন আরেকটা কোনো রিজিম এরকম একটা গণহত্যা। আমি একটু অ্যাড করে দেবো একটা বিষয়। আপনি হয়তো বলবেন যে আওয়ামী লীগ যে পথে গেছে ওই পথে হয়তো ফেরত আসতে হবে, আর একটা গণ অভ্যুত্থান বা আপনি যা বিপ্লবটাই বলেন। আমার প্রশ্ন হলো কি, যে কোনো রাজনৈতিক দলের
ধরেন এই আরবান সোসাইটি যারা আছে, তো তারাই তো মোটামুটি রাজনৈতিক দলটার স্ট্রেংথে ধরে রাখে, এবং সাথে রনি ভাই যেটা বলছিলেন যে এটার মধ্যে যারা বেসিক্যালি ব্যবসায়িক শ্রেণী থাকে, আর্থিকভাবে যারা আরবান মিডল ক্লাস, মিডল ক্লাস যেটা, তো সেই জায়গাটা এখন পর্যন্ত আওয়ামী লীগকেই তাদের একমাত্র ত্রাণকর্তা মনে করছেন, এবং তারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছেন, সাথে আমলাতন্ত্র আছে। তো যদি তারা আবার ওয়েল অর্গানাইজড হয়ে যায়, তাহলে কি বাকি যে সমর্থন সেটা তো আবার অর্গানাইজড করা খুব বেশি কঠিন হবে না? সেই জায়গাতে আপনারা যে রাজনৈতিক দল আছেন, আপনারা কি নিজেদের মধ্যে কোনো ঝামেলার কারণে ওই জায়গাটাকে ওয়েলকাম করছেন কিনা? অভিযোগ কিন্তু আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আছে। এটা আপনি ঠিকই ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা নির্বাচনের সময় কি দেখেছি, নির্বাচনের সময় উপরে যে যাই বলুক, একদম ফিল্ড লেভেলে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বিএনপিও আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করেছে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য দেখবেন, উনি ওখানে বলছেন তার ঠাকুর গায়ে যে নৌকা নাই, ধানের শীষ আছে আপনাদের জন্য, নৌকা পালাই গেছে, ধানের শীষ আপনাদের জন্য আছে না, এরকম একটা বলেছেন, এবং বলেছেন আপনাদেরকে আমরা দেখে রাখবো। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা ভাইরাল হয়েছে, কিন্তু আপনি অন্যান্য দলের যারা ভিতরে ভিতরে কি বলেছে সেটা তো ভাইরাল হয় নাই। সব জায়গায় আপনি দেখবেন টুকটাক জামাতের লোকেরা, বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আমাদের রিলিজিয়াস মাইনরিটির ভোট, কমিউনিটির ভোট পাওয়ার জন্য সবাই সব ধরনের চেষ্টা বিভিন্নভাবে কাজ করেছে। এটা ভোটের রাজনীতিতে এটা হয়। এখন কথাটা হচ্ছে কি, সে ততটুকু বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তারা লোকালি আওয়ামী লীগকে ততটুকু গ্রাহ্য করবে, ততটুকুই স্পেস দিবে যতক্ষণ তার স্বার্থ, যতক্ষণ থেকে আওয়ামী লীগের ওই জন্য বলেছেন যে টনা পাচ্ছে টাচ্ছে বা উপরি, যখনই সে আরো পায়, আরো সে কিন্তু পাবে। কারণ আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ীদেরকে বিএনপি শেল্টার দিচ্ছে বা লোকাল জামাত শেল্টার দিচ্ছে বা এনসিপি কোথাও শেল্টার দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে শেল্টার দিবে যতক্ষণ পর্যন্ত সে দেখবে এ আমার অস্তিত্বের জন্য হুমকি না। যখনই দেখবে তার অস্তিত্বের জন্য হুমকি, আপনি দেখবেন এই যে নোয়াখালীতে না কোথায় না চট্টগ্রামে কোথায় দেখলাম আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে, তারপরের দিনই দেখবেন পুলিশ একটা কম্বিং অপারেশন চালিয়েছে, এবং অপারেশন চালিয়ে মিছিলে যারা ছিল এবং মিছিলে যারা ছিল না আওয়ামীপন্থী তাদেরকে গ্রেফতার করেছে। আমি দেখেছি কোথাও কোথাও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের নামে কোথাও মিছিল করে আপনি কিন্তু মামলা করতে পারবেন, যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ আছে আইনগতভাবে। ফলে কেউ যদি মিছিল করে তাকে নিষিদ্ধ ঘোষিত দল আকারে আপনি তাকে বিরুদ্ধে মামলা করতে পারবেন। ফলে আপনি দেখবেন যে কোথাও যদি আওয়ামী লীগের একটা মিছিল হয়, এটা আমরা জামাতের সময়ও দেখেছি, কোনো জায়গায় যখন জামাতের লোকেরা মিছিল করতো আওয়ামী লীগের পিরিয়ডে, কি হইতো, সেখানে পরের দিন রাত্রেবেলা দেখতেন জামাতের নামে বহু লোককে ধরে নিয়ে আসতো। তো জামাতের মূল নেতাদেরকে তো পাইতো না, পাইতো হচ্ছে সব দুর্বল ওই কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক, এদেরকে ধরে এনে দেখাইতো যে জামাতের 50 জনকে গ্রেফতার করেছে। এখনো এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আওয়ামী লীগ কোথাও মিছিল করলে তারপরের দিন পুলিশের উপরে প্রেশার পড়বে, এসপি সাহেবকে তলব করবে, আইজি সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে চাপ পড়বে, উনি ওখানে বলবে যে ধরো আওয়ামী লীগ। দেখবেন 20, 25টা, 30টা, 50টা কোথাও আওয়ামী লীগ। কালকে আমি দেখি 64 জন কতজন কোথায় যেন গ্রেফতার করেছে। এখন এই রাজনীতির এই চোর পুলিশ খেলাটা আওয়ামী লীগ খেলবে, কারণ আওয়ামী লীগের স্ট্যাটাসটা তো ওই জায়গায় নেমে গেছে। আপনি দেখবেন জনমানবহীন জায়গায় 15-20 জন মিছিল করতেছে। কালকে কোথাও একটা দেখলাম, এগুলো সত্য না মিথ্যা আমি জানি না, দেখলাম যে একটা মিছিল আসতেছে, একজন দাঁড়ায় যেন কি বলছে পড়া সবাই আস্তে করে সরে গেছে। এটা আওয়ামী লীগের জন্য খুব অপমানজনক, কিন্তু আওয়ামী লীগ এটা করছে, এটা তার জন্য প্রকৃতির শাস্তি। আওয়ামী লীগ যখন আগে দেখতাম যে বিএনপি লোকেরা মিছিল বের করলে আওয়ামী লীগের এক সান্ডা মার্কা একটা লোক দাঁড়ায় কি বলতেছে, বিএনপি লোকরা ভয়ে চুপসে যাচ্ছে বা জামাতের লোকেরা চুপসে যাচ্ছে। ঠিক সেম সিচুয়েশনটা এখন আওয়ামী লীগের জন্য হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এটা করছে। প্রসঙ্গ হচ্ছে যে বিএনপি জামাত তো আবার মানে রিপ্লেস করেছে, আবার ফিরে এসেছে, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, গ্রেফতার করেছেন, জেলে পড়েছেন, তারা আবার রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কিনা, এটাই তো প্রশ্ন। আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না। প্রশ্নটা অন্যদিকে ছিল। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যারা বাংলাদেশে রাজনীতি করছেন, সাপোজ এবি পার্টি, এনসিপি, জামাত, বিএনপি, মানে আপনাদের মধ্যে সবার মধ্যে একটা আদর্শিক নৈকট্য ছিল, সেই জায়গাটাতে নৈকট্য কাছাকাছি। আদর্শিক নৈকট্য ছিল না, এক ধরনের সবাই যেহেতু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আরো যদি সহজ করে বলি মঞ্জু ভাই, যদি মানে একদম বাম ধারার মানে সেন্টার ডান আর সেন্টার বাম যদি ভাগ করি, আপনারা সবাই ছিলেন সেন্টার ডানে, সবাই ছিলেন, তার মানে আদর্শিক কাছাকাছি আপনারা সবাই। তো সেই জায়গাটাতে কি বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা, যার ফলে আওয়ামী লীগের স্পেসটা বেশি? হ্যাঁ, এটা আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে শত্রু যখন সরে যায়, হ্যাঁ, আপনি দেখবেন যে খেলায় যখন বিপক্ষ দলকে হারিয়ে ফেলা হয়, জিতে গেছে সবাই, গ্যালারিতে বসে বা ওই যে গ্রিন রুমে বসে তখন কি হয়, নিজেদের মধ্যে তর্ক হয়, আরে আমি যদি পাস না দিতাম তুই গোল করতে পারতি কিনা, তুই তখন হেডটা কেন করলি না, তুই তখন নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। আমাদের এখন যে পিরিয়ডটা আমরা ওভারকাম করছি বা গত 18-2 মাসে যেটা করেছি, আমরা বেশিরভাগ তর্ক করেছি গণ অভ্যুত্থানে কার ভূমিকা কত ছিল,
এর মধ্যে আমরা তর্ক করেছি জুলাই সনদ নিয়ে, এরপরে আমরা তর্ক করেছি সংস্কার নিয়ে। এই জায়গাটা অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত তর্ক হয়েছে এবং এগুলা অনেক অপ্রাসঙ্গিক বিষয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এবং বিএনপি জামাতের মারামারি গন্ডগোল এগুলো তো হচ্ছেই, বিভিন্ন জায়গায় এনসিপির সাথে গন্ডগোল হচ্ছে। আমরা বিএনপির বিভিন্ন বিষয়ে যখন ক্রিটিক করছি, বিএনপি আবার আমাদেরকে শত্রু জ্ঞান করছে। এই জিনিসগুলো সত্য, এটা আওয়ামী লীগকে আনন্দ দিচ্ছে। আওয়ামী লীগ ওই যে শেখ হাসিনা বসে বসে খুশি হয় যে হ্যাঁ এখন তারা লাগছে, এখন যদি আমাদের কোনো ফেলিউর হয়, আমরা যদি গুড গভর্নেন্স দিতে না পারি, আমাদের এখানে যদি এই যে ধর্ষণ, তারপরে খুন, ছিনতাই এগুলো এখন বাড়বে, শেখ হাসিনা বগল বাজাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী পন্থী যারা এখানে বুদ্ধিজীবী আছেন তারা এটা বলার চেষ্টা করবেন যে আওয়ামী লীগের কি দোষ, আপাই তো ভালো ছিল, এই ধরনের কথা বলার চেষ্টা করবেন। Already শুরু হয়ে গেছে। কিন্তু রনি ভাই একটা মানে হেয়ালি করে বললো, একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার সকল অপোনেন্টকে, আওয়ামী লীগের কৌশলটা দেখেন, আওয়ামী লীগ সবাইকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করতেছে। আপা আইতাছে, খাইয়ালো, দেখে নিব, তোদেরকে আবার ফাঁসিতে ঝুলাবো, গতবার তো এটা করি নাই, এবার কি করে দেখ, ঠিক আছে। সেদিন টকশোর মধ্যেই এক আওয়ামীপন্থী বুদ্ধিজীবী আমাকে বলতেছে, হ্যাঁ, যে টের পাবেন আবার আওয়ামী লীগ আসলে। আমি বললাম টের তো পাইছি, পালাই ছিলাম, ঠিক মতো অফিস করতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, আর কি বলছে এবার আরো 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 ভয়াবহ রূপে। আপনি যখন আপনার অপোনেন্টকে যখন সারাক্ষণ এই ধরনের ভীতিপ্রদ অবস্থা রাখেন, তখন দেখা যাবে যখনই আবার আপনার প্রসঙ্গ আসবে তখন দেখবেন সবাই একত্রিত হয়ে যাবে। আপনি দেখেন আওয়ামী লীগ কোথাও মিছিল করেছে, সেখানে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাইকে দেখবেন একসাথে। আপনি গতবার আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিতে পারবো। বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পজিটিভ ছিল না, কিন্তু আওয়ামী লীগ যত জায়গায় মিছিল বের করেছে সব জায়গায় ছাত্রদলের ছেলেরা হামলা করেছে, নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের ছেলেরা। ধানমন্ডিতে আমি নিজের সাক্ষী, এবং ছাত্রদল নিজেরা ক্লেম করেছে যে আওয়ামী লীগ যখন মিছিল করছে, মানে রনি ভাই শুনি, রনি ভাই মানে আওয়ামী লীগের ভোট আমলাতন্ত্রে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী বা ছাত্রলীগ থেকে আসা, আওয়ামী লীগ থেকে আসা, আওয়ামী লীগের ব্যবসায়ী শ্রেণী, আওয়ামী লীগের সবচেয়ে বড় যে বিষয়টা আপনি হয়তো বলতে ভুলে গেছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় যে কালচারাল যে উইংটা সবচেয়ে শক্তিশালী। তো এগুলোর সমর্থন নিতে গিয়ে কি কোনো দল তার রাজনৈতিক যে আদর্শ সেই জায়গা থেকে সরে আসছে? প্রথমত হচ্ছে এই মানে যারা, মানে তখন কি আসলে আওয়ামী লীগের আর দরকার পড়বে না এরকম কিছু? না 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 না, আওয়ামী লীগ তো কে যেন বলছিল যে আওয়ামী লীগ একটা ধর্ম, কে যেন এটা বলছিল, এটা অনেকেই বলেছিল। হ্যাঁ, অনেকেই বলেছে, মানে আওয়ামী লীগ হাদিও এটা বলেছিল এবং যে মহিউদ্দিন ভাই তার কলাম লিখতে গিয়ে কলামে লিখেছিল। না, এরকম আলোচিত একজন লোক বলছিল আওয়ামী লীগ একটা ধর্ম এবং কি যেন একটা ইমান, এরকম একটা কথাবার্তা কে যেন। আওয়ামী লীগ ধর্ম, আওয়ামী লীগের ধর্ম থেকে ত্যাগ করলে আপনি ইয়া থাকবেন না, নাগরিকও থাকবেন না। ওইটি বলছি, মানে আমাদের কেউ যেন এই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এনসিপির বা কেউ একটা খুব বিখ্যাত বলেছে যে আওয়ামী লীগ আসলে একটা বিশ্বাস, ইমানের ব্যাপার, একটা ধর্মের ব্যাপার। তো সেদিক থেকে যে আওয়ামী লীগের যে সমস্ত লোক কালচারাল সেক্টরে আছে, আপনি কোনো অবস্থাতেই তাদেরকে ওন করতে পারবেন না। তাদের পিছনে ইনভেস্ট করলে, তাদেরকে ডেকে এনে দুপুরে খাবার দাবার, প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, বেশ কয়েকজনকে ডেকে দুপুরে খাওয়া দাওয়া করেছেন, এগুলো সব মানে আরো হিতে বিপরীত হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে মনে করেছে যে প্রধানমন্ত্রী দুর্বল হয়ে গেছে। মানে আলটিমেটলি আওয়ামী লীগের যা যা আছে তার একটা কাউন্টার শক্তি তার লাগবে, কাউন্টার শক্তি লাগবে এবং তৈরি করতে হবে। যদি সেটা তৈরি করা না যায়, আওয়ামী লীগ থেকে ধার করে আনা বা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে বা যে কোনো কারণে আওয়ামী লীগ নেই